আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে, সে কাউন্সিলের গুম বিষয়ক একটা কমিটি আছে। সেই কমিটির একটা ওয়ার্কিং গ্রুপ আছে। সেই ওয়ার্কিং গ্রুপ বিগত সরকারের আমলে বারবার বাংলাদেশে গুমের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ব্যাপারে তথ্য জানার জন্য আসতে চেয়েছিল। প্রথম আসতে চেয়েছিল আজকের থেকে 12 বছর আগে। তারপর তারা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস, সেই জন্য তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় নাই। এখন আমরা আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি, একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে, যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে। সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল। আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ, আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন, এবং এই যে বাচ্চাদের কান্না, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না। আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে, সেগুলির তদন্ত এবং বিচার করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম। কাজ কি কি করেছে এটা পরে বলি। তো আজকে যেহেতু আমাদের এই সরকারের কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসছে, তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি, একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না, সম্পূর্ণভাবে আমরা এটা এক্সটেনশন করেছি, এটার পক্ষ রাষ্ট্র হয়েছি। পৃথিবীতে আপনার প্রায় ৭৭টার মতো দেশ, দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে, এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষ রাষ্ট্র হয়েছে। কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না। তো আমরা আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছি, ওনারা এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে। যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে, আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে এই জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পার্সন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন। কিন্তু আমরা যাদের এখনো হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা। আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই হচ্ছে আজকের মিটিং।
elegance, beauty, সেরা পণ্য সবার জন্য। Jevico. একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। টেকনোলজিক্যাল সাপোর্টটা বেশি দরকার হবে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, আমরা কিছু হলেই মনে করি কি আচ্ছা বিদেশিরা সাহায্য দিবে নাকি। আমি এই আমার সরকারের দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে। এই আপনার 100 কোটি 200 কোটি টাকা খরচ করা গুম বিষয়ক তদন্ত কমিশনের জন্য যথেষ্ট টাকা আছে। তা আমাদের একটা আগের সরকারগুলোর একটা প্রবণতা ছিল কিছু হলেই বিদেশিদের কাছে হাত পাতা, কোনো একটা প্রকল্প গ্রহণ করা। প্রকল্পের কারণে অনেক আর্থিক অনিয়ম, অনেক আর্থিক সুবিধা পাওয়া যায়, এই সমস্ত ব্যাপার ছিল। তা আমি আমার মন্ত্রণালয় থেকে আমরা যত কাজ করেছি এখন পর্যন্ত আমরা কোনো ব্যাপারে বিদেশিদের কাছে আপনার সাহায্য চাই নাই। আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে, নিজস্ব এক্সপায়ারিজ আছে, সেটা আমরা যথেষ্ট মনে করি। কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না, এখন পর্যন্ত যেটা চিন্তার আকারে চলছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আরো আলোচনা করব। এটা একটু শেষ করেন। বর্তমানে বিদ্যমান আমাদের মুসলিম পারিবারিক আইন বা অনেকগুলো আইন আছে, পারিবারিক অনেকগুলো ইস্যু থাকে। 15 বছর আগে কোনো গুমের শিকার হয়েছে, তার সঙ্গে তার ফ্যামিলি রিলেটেড, তার সম্পত্তি। আমি আপনার পুরা উদ্যোগ বুঝেছি ভাই। এই যে ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলন ছিলাম, সো আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আরেকটা বিষয় যেটি হচ্ছে স্যার, যারা স্যার গুম কমিশনে অভিযোগ দিয়েছে, এবং বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আসলে আমরা জানি না যে তারা মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা কোথাও আছে, এখনো সেটি পরিষ্কার না স্যার। এই বিষয়গুলো কি পার্ট বাই পার্ট স্যার ইনভেস্টিগেশন করা হচ্ছে নাকি এগুলো মানে? ভাই এটা তো গুম বিষয়ক কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে, তো আমি বলতে পারি না, এটা কমিশনের কাজ। কমিশন সব চেষ্টা করছে, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখেন, কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে, এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। নো, আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে ওনারা আবার শুরু করবেন। সো এটা এমন না যে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা চলতে থাকবে। আইনটা নিয়ে আপনারা কি ছিলেন না? 2টা কনসালটেশন করেছি, নিশ্চয়ই ছিলেন। 2টা কনসালটেশন করেছি। এখন ধরেন এখন তো পার্লামেন্ট নাই, বুঝছেন না? এখন আপনার এমনি আইন করতে গেলে ফার্স্ট রিডিং হয়, সেকেন্ড রিডিং হয়, থার্ড রিডিং, ফোর্থ রিডিং। এখন আমাদের একটা মন্ত্রণালয়ের প্রচেষ্টার মাধ্যমে আমরা আইন করতে চাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা নিচ্ছি, ইনপুট নিচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনারা ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত আমি লিগাল এইডের আইনটা নিজে বসে বসে দেখছিলাম এখানে আর কি করা যেতে পারে। আমাদের এই আপনাদের একটা জিনিস শুধু বলি, আমাদের মন্ত্রণালয়ে অনেক রুটিন কাজ থাকে, অনেক ফাইল থাকে, অনেক লোক দেখা করতে আসে, প্রতিকার চাইতে আসেন, অনেক বদলি টদলি সার্ভিস রুলের ব্যাপার থাকে। এর বাইরে আমরা সুনির্দিষ্টভাবে সপ্তাহে অন্তত 2টা দিন শুধু এই সংস্কার বিষয়ক আইনগুলো আমরা কি করতে পারি, আমরা নিজেরা আমাদের এই আইন মন্ত্রণালয়ের অফিসারদেরকে নিয়ে বসি। এবং আপনাদেরকে আমি একটা চমৎকার অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমাদের আইন মন্ত্রণালয়ের অফিসারদের, তাদেরকে সবচেয়ে আনন্দিত, উৎসাহী এবং সবচেয়ে বেশি আপনার পরিতৃপ্ত দেখি যখন এই সমস্ত সংস্কার প্রসঙ্গে তাদের সাথে নিয়ে বসি, কি করা যায়। প্রাথমিক ড্রাফটটা তো আমরা করি, আমাদের প্রচেষ্টা মানে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব
ভালো কিছু কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে, লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। একটি বিষয় স্যার, বা শেষ প্রশ্ন থেকে, আপনারা একটা সরকারে আছেন, আগের সরকারের 15 বছর অনেক গুম হয়েছে, আপনারা কিছুদিন পর আপনারা থাকবেন, আইন করছেন, চুক্তি স্বাক্ষর হয়েছে, পরবর্তী সরকার যারা আসবেন সেই সময়টাতে গুম যাতে চাইলেই করা না যায় বা কেউ গুমের শিকার না হয় সেরকম কিছু আইন, সেটার জন্যই তো আইন করছি ভাই। ধরেন পরবর্তী সরকার, এখন আপনার পরবর্তী যেই সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামিক দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। তো ওনারা যদি পরবর্তীকালে ক্ষমতায় আসেন, ওনাদের মধ্যে কেউ, আমাদের একটু বিশ্বাস আছে যে ওনারা এই ব্যাপারে কমিটেড থাকবেন। এত রক্তপাতের পর, এত প্রাণহানির পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন আমি বলি। প্রধান বিচারপতি সহ আপনি সাউথ আফ্রিকায় গিয়েছিলেন যে একটা বিশেষ উদ্দেশ্যে রিকনসিলিয়েশন কমিশন গঠন আচ্ছা। হচ্ছে। এই কমিশন কি গঠন হচ্ছে স্যার? আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেন 2টা নিলাম, আর একটা লাস্ট নিব বলেন। স্যার, আমার একটা শেষ প্রশ্ন আছে। জি শেষের একবার লাস্ট আছে। জি, আপনি একবার করেছেন অন্যদের। গুজব স্যার, ওই যে লন্ডন যাচ্ছিলেন প্রধান উপদেষ্টা, লন্ডন এইটা নিয়ে আমি গুজব নিয়ে কথা বলবো না ভাই, আপনি কংক্রিট প্রশ্ন, লিগাল ব্যাপারে প্রশ্ন করেন। 5 আগস্ট আর কি, যেহেতু স্যার 5 আগস্টে আগে হয়তো আমার সঙ্গে আমাদের আর এই সঙ্গে সঙ্গে না হতে পারে, হবে হবে, দেখা হবে। আপনি আমাকে আইনগত ব্যাপার নিয়ে বলেন। হ্যাঁ, সেটা তো আমি নোট করেছি। আপনাদেরকে সরকারি কর্মচারী আইন নিয়ে কথা বলবো আর টিআরসি নিয়ে কথা বলবো, বোঝা যাচ্ছে। আর কোনো আইনগত ব্যাপারে আপনার প্রশ্ন নাই? না, রাজনীতি নিয়ে কথা বললে আপনারা আমার আইনগত কোনো কিছু তুলে ধরবেন না, খালি রাজনীতি কমেন্ট দিবেন। এটা না না, রাজনীতি নিয়ে কম শোনে, আমার তো রাজনীতি নিয়ে কমেন্ট করতে, আমি টকশো করতে আমি খুব সবচেয়ে বেশি স্বচ্ছন্দ অনুভব করি। কিন্তু আমার এখানে একটা দায়িত্ব আছে না, আমি চাই আমাদের যে আইনগত সংস্কার হচ্ছে, গুমের নিউজ যেগুলি পত্রিকা আসুক। আমিও তো সাংবাদিক ছিলাম, যেই আমি একটা রাজনীতি ব্যাপারে কথা বলবো ওইটারই হেডিং করবেন, দরকার নাই ওইটা আরেকদিন। শোনেন, সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই, আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। এবং আমি আসলে তখন বিদেশে ছিলাম, আমি আইনটা প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিলাম না। তো পরবর্তীকালে যখন আমি আইনটা দেখেছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এটা পুনর্বিবেচনার স্কোপ রয়েছে কিছু কিছু জায়গাতে। আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পারি, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা, হয়রানির শিকার হতে পারে। সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এখন এই আইনটা দেখার জন্য আমি প্রথমে বলে রাখি, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। সবার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে, যে কোনো অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জারি হয়, যে কোনো অধ্যাদেশ। সেটা মানে এটা না এটা আইন মন্ত্রণালয় করেছে, এবং আইন মন্ত্রণালয় এটার এক্সিকিউটিভ অথরিটিও না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। এটা আপনারা একটু ক্লিয়ার থাকবেন। আমাদের কোনো শুধু আনুষ্ঠানিকভাবে জারি করতে হয় গেজেট নোটিফিকেশন, এটা ছাড়া আমাদের কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। এখন কমিটির প্রধান হিসাবে আমাদের কমিটিতে আমাদের ফয়জুল ভাই রয়েছেন, অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত যোগ্য একজন উপদেষ্টা। আপনারা জানেন ওনার সম্পর্কে, উনি একজন অত্যন্ত দক্ষ আমলাও ছিলেন। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি উনি অত্যন্ত দক্ষ একজন আমলা রয়েছেন, ওনারা থাকবেন। আমরা আজকে 4টার সময় মিটিংয়ে বসবো। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমাদের কিন্তু রিপোর্ট প্রস্তাব, আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক না, আপনারা জানেন কমিটি সিদ্ধান্ত নেয় না। তো আমি আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয়। দেখেন না, আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন, বা আপনারা মানে আপনাদের এই সচিবালয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন কাইন্ডলি লক্ষ্য রাখেন।
আমাদের অন্তত কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অন্তত এগুলি জিনিস লক্ষ্য রেখেন, তারপর রাখলে ভালো হয়। কিন্তু আমাদের কমিটির কাজটা না হওয়া পর্যন্ত একটু লক্ষ্য রাখবেন। আশা করি সরকারি কাজে যেন ব্যাঘাত না হয়, মানুষের যেন দুর্ভোগ না হয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যেটা আছে, এটা আপনারা জানেন যে এটা সাউথ আফ্রিকাতে হয়েছিল এবং এটা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল। নেলসন ম্যান্ডেলা একটা বিরাট ভূমিকা রেখেছিল, ডেসমন্ড টুটু একটা বিরাট ভূমিকা রেখেছিল এটার ক্ষেত্রে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আমাদের এখানে শ্রীলঙ্কা, নেপালেও হয়েছে, কিন্তু অতটা সাকসেসফুল হয় নাই। তো আমাদের একটা চিন্তা সমাজে ছিল, আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টা অংশ থাকে। একটা হচ্ছে আপনার ট্রুথ সিকিং, আসলে কি হয়েছিল সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে জাতিসংঘের একটা আপনার কমিটি যে আমাদের এখানে করলো, যে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা করলো OHCHR, সেটা তো একটা ট্রুথ টেলিং এর পার্ট। আমাদের যে বিচার হচ্ছে সেখানে আমাদের তদন্তকারীরা ICT দিয়ে বিচার করছেন, সেটা একটা ট্রুথ সিকিং এর একটা পার্ট। আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী যে জুলাই জাদুঘর করছেন আপনার সাবেক গণভবনে, সেটাই ট্রুথ সিকিং এর একটা পার্ট। তারপরে একটা পার্ট হচ্ছে মেমোরিয়ালাইজেশন, স্মৃতিটাকে ধরে রাখা, সেটা ফারুকের জাদুঘরের মাধ্যমে নিশ্চয় করা হবে। থার্ড পার্টটা হচ্ছে একটু কঠিন, সেটা হচ্ছে অ্যামনেস্টি হচ্ছে যারা ধরেন অত্যন্ত ছোট ছোট অপরাধে যুক্ত ছিল বা কোনো ক্রমে এখানে ঘটনাক্রমে ছিল, কিন্তু তার ক্রিমিনাল ইন্টেন্ট ছিল না, তাদের ক্ষেত্রে কোনো অ্যামনেস্টির স্কোপ আছে কিনা সেটা দেখা। এটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন অন্যতম কম্পোনেন্ট, সব দেশে এটা করা হয়। আর ফোর্থ স্টেজ সেটা হচ্ছে রিকনসিলিয়েশন, যে আমরা এই চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এগুলি কোন কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্ট ভুলে গেছি, রেপারেশন। এটা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কিন্তু শুধু টাকার অঙ্কে না, হয়তো ধরেন আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানকালে যারা অঙ্গহানি হয়েছে ওনাদের চাকরির ব্যবস্থা করা, এটা হচ্ছে রেপারেশন একটা পার্ট। তো এই কম্পোনেন্টগুলো আমরা প্রথমে আমাদের চিফ জাস্টিস মহোদয়ের নেতৃত্বে গিয়েছিলাম। আমাদের এখানে UNDPর যে আপনার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন স্টেফান, উনি গিয়েছিলেন। একটা উচ্চ পর্যায়ের কমিটি গিয়েছিলাম আমরা, সেখানে আমরা অনেক মিটিং করেছি, সারাদিনই মিটিং করেছি। ডেসমন্ড টুটু ফাউন্ডেশনে গিয়েছি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মেম্বারদের সাথে দেখা করেছি, নেলসন ম্যান্ডেলার ফাউন্ডেশনে গিয়েছি, সিভিল সোসাইটির সাথে কথা বলেছি, ভিকটিম ফ্যামিলির সাথে কথা বলেছি, আমরা ব্যাপারটা জেনে আসছি। এখন আমাদের দ্বিতীয় ধাপে যে চিন্তাটা আছে, আমাদের প্রধান বিচারপতির নেতৃত্বে আমরা একটা রিজিওনাল কনসালটেশন করব। সেখানে আমরা শ্রীলঙ্কার যারা আছে ওনাদের আনবো, নেপালে যারা আছে ওনাদের আনবো, সাউথ আফ্রিকা যারা আছে ওনাদের আনবো, আমাদের বাংলাদেশে যারা পলিটিক্যাল পার্টি আছে, সিভিল সোসাইটি আছে, হিউম্যান রাইটস গ্রুপ আছে, ছাত্ররা আছে, সবার মতামত নিয়ে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করব।